রোদ ছোটার জন্য ছটফট করতে থাকে, কিন্তু শুভ্রের শক্তির কাছে পেরে ওঠে না। শুভ্র রোদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদ নিজের ছোটাছুটি করা বন্ধ করে দেয়। কোমর এমনভাবে চেপে ধরেছে, মনে হচ্ছে হাড়গোড় গুঁড়ো করে ফেলবে। কোমরে ব্যথায় চোখে পানি টলমল করছে। আচমকা শুভ্র রোদকে আরো নিজের সাথে চেপে ধরে ঠোঁটের কাছে এগোতে নেই। এমন সময় কারো চিৎকারে দুজন ছিটকে দূরে সরে যায়। রোমান হাঁ করে তাকিয়ে আছে। রোদ লজ্জা ভয় তাড়াতাড়ি সেখান থেকে সরে যায়। শুভ্রের বিরক্তিতে কপাল কুঁচকে আসে। এইসব গাধাগুলোর কাজই তার পার্সোনাল মোমেন্টে ব্যাঘ্রা দেওয়া। শুভ্র রোমানের কাছে গিয়ে দাঁড়ায়। রোমান মুখ হাঁ করে তাকিয়ে আছে। শুভ্র বিরক্তিতে চর শব্দ উচ্চারণ করেই বলে ওঠে, মুখ হা করে বন্ধ কর শালা, তা না হলে পুরো গ্রাম মুখের ভিতরে ঢুকে যাবে। রোমান মুখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। মেকি হাসি দিয়ে বলে ওঠে, আমি তোর শালা হতে যাব কেন? তুই আমার শালা হবি। শুভ্র ভ্রু কুচকে তাকায়। রোমান আমতা আমতা করেই বলে, আসলে আমি বলতে চাইছি যে আমার তো কোনো বোন নেই যে তুই বিয়ে করে তারপর আমাকে শালা বানাবি। আর থাকলেও সেরকম তোর কোনো চান্স নেই যে তুই বিয়ে করবি, কারণ তুই বিবাহিত। কিন্তু তোর তো বোন আছে, আর আমিও অবিবাহিত, তাই আমি তোকে নিঃসন্দেহে শালা বানাতে পারি। শুভ্র রোমানের দিকে রাগে চোখে তাকায়। রোমান বোকার মতো হাসে। শুভ্রকে উদ্দেশ্য করে পুনরায় বলে ওঠে, আমি তো এমনি বলছিলাম। কথাগুলো আর বলে আর দাঁড়ায় না, তাড়াতাড়ি কেটে পড়ে শুভ্রের কাছ থেকে। শুভ্র রোমানের যাওয়ার দিকে তাকায়, তারপর নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। সকাল 10টা ছুঁই ছুঁই নীলা আসে চৌধুরী বাড়িতে। নীলাকে সেদিন বাড়ি থেকে বের করে দেওয়ায় এক সপ্তাহ পর নীলার বাবা মা নিতে আসে নীলাকে। নীলা প্রথমে রাগ করলেও রোদের কথায় চলে যায় নিজ বাড়িতে। নীলা বাড়ির ভেতরে ঢুকতে যাবে এমন সময় কারো গুনগুন শব্দ পেছন ফিরে তাকায়। গুনগুন শব্দ অনুসরণ করে বাড়ির পেছনের দিকে যায়। পেছন ফিরে লুঙ্গি ওপরে ধরে দাঁড়িয়ে কেউ কিছু একটা করতে আসে আর গান গাইছে, লুঙ্গি খইলা খাইরা মুখ তুমি আমার হইতা যদি পয়সা যেতাম মই জোয়ারে নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে। নীলা গান শুনে অজ্ঞান হবে হবে অবস্থা। এইরকম বিচ্ছিরি সুন্দর গান কে গাইছে? নীলা গান শুনে ধপাস করে মাটিতে পড়ে যায়। পেছন থেকে শব্দ আসতেই নীলয় পেছনে ফিরে তাকায়। নীলাকে দেখে তাড়াতাড়ি নিজের লুঙ্গি ঠিক করে। নীলাই আসলে লুঙ্গি পরে টিকটক ভিডিও বানাতে আসছিল, বাট তখন তাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় আর মনে সুখে গান গাইছিল। কিন্তু এই মেয়ে এখানে আসলো কি করে বুঝে না সে, আর অজ্ঞানী বা হলো কেন? নীলয় নীলার গালে হালকা করে থাপ্পড় মারে। চোখ উল্টে দেখে মরে টরে গেল নাকি। নীলা চোখ খুলে তাকায়, নীলয়কে দেখে আবারও চিৎকার দেয়। নীলয় অবাক হয়ে তাকিয়ে আছে নীলার দিকে। এই মেয়ের সমস্যা কি? বারবার অজ্ঞান হচ্ছে কেন? মির্গি ব্যারামে ধরলো নাকি? নিলয় আর কোনো কিছু না ভেবেই দৌড় লাগায় বাড়ির দিকে। বাড়ির সবাইকে ডেকে আনে। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। এই নিলয় কি সেজে আছে? একে যে কেউ এই অবস্থায় দেখলে জ্ঞান হারাবে, আর হলো তাই। রোদ রুহি দৌড়ে নীলার কাছে যায়। নীলার চোখে মুখে পানি দিয়ে জাগিয়ে তোলে। নীলা আশেপাশে তাকায়, কাউকে না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রুহি রোদ মিলে নীলাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। সূর্য এখন পশ্চিম আকাশে। সময় 4টা কি 4:30 হবে। রোহিত ছাদে দোলনায় বসে কোলের ওপর আচারের বয়াম রেখে হাত দিয়ে আচার খাচ্ছে। চামচ থাকতেও হাত দিয়ে আচার খাচ্ছে। কেন জানি তার চামচ থেকে হাত দিয়ে আচার খেতেই ভালো লাগে। রোমান সারাদিন রুহির কোনো খোঁজ পায় না। কেমন জানি তাকে এড়িয়ে চলে সব সময়। এই মেয়ের কি এত সমস্যা বোঝে না, তবে এটা সে ভালো করেই জানে। রুহি তাকে ইচ্ছে করে ইগনোর করছে। রোমান হাতে গিটার নিয়ে ছাদে উঠে রুহির দিকে চোখ যায়। একজন শ্যামকন্যা, লম্বা কালো চুলগুলো কোমর অবধি ছেড়ে দিয়ে দোলনায় বসে আচার খাচ্ছে একদম বাচ্চাদের মতো করে। রোমান অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির দিকে। কোনোভাবেই তার দৃষ্টি ফিরছেই না।
একজন শ্যামবর্ণের নারী তার মতো একজন পুরুষকে পাগল বানিয়ে ছাড়ছে। এই মেয়েকে না দেখলে রাতে তার ঘুম হয় না, কিন্তু এই মেয়ে তাকে কবে বুঝবে যে তার এই শ্যামবর্ণ চেহারা তাকে পাগল করে দিয়েছে। রোমান কথাগুলো ভেবেই মুচকি হাসে। মাথায় দুষ্টু বুদ্ধি আসতেই রুহিকে বলে ওঠে। এই কালো পেতনি, রুহি সামনে চোখ তুলে সামনের দিকে তাকায়, মুখ ফুলিয়ে চোখ গোল গোল করে রোমানকে বলে ওঠে। এই পচা আলু নাগিনীর সাপিন্দি পর কাকে কালো পেতনি বলছেন? আপনি কালো পেতনি, আপনার বউ কালো পেতনি। আমার বউ কালো পেতনি, এটা ঠিক বলেছো। রুহি রোমানের কথার মানে না বুঝেই বলে ওঠে। হ্যাঁ, আপনার বউ কালো পেতনি। রোমান দুষ্টু হাসে, রুহির দিকে দু কদম এগিয়ে এসে বলে ওঠে। তা কি করছে আমার কালো পেতনি বউ? এই, আপনি কাকে বউ বলছেন? তুমি ছাড়া কি কেউ আছে এখানে? রুহি আশেপাশে তাকায়, না তো কেউ নেই। সে ছাড়া এখানে, তার মানে এই লোক তাকে পেতনি বউ বলছে। রুহির রাগে রেগে উঠে চলে যেতে নাই। রোমান রুহির হাত টেনে ধরে। রুহি রাগে রোমানের দিকে ফিরে কিছু বলছে নিবে, রোমান রুহির ঠোঁটে হাত দিয়ে রুহিকে চুপ করিয়ে দেয়। রোমানের স্পর্শে রুহি কেঁপে ওঠে। রোমান মুচকি হাসে। রোমান রুহির ঠোঁট থেকে নিজের হাত সরিয়ে নেয়, তারপর রুহিকে উদ্দেশ্য করেই বলে ওঠে। কবে গ্রহণ করেছো আমায়, আমার প্রিয়তমা? রুহি ভ্রুকুচকে তাকায় রোমানের দিকে। রোমান তাকে কি বলছে এবং কি বোঝাতে চাইছে সেটা তার অজানা নাই। রুহি মুখে বিরক্তি ফুটিয়ে তুলে রোমানকে উদ্দেশ্য করেই বলে। যেটা কখনো হবার নয় সেটা পিছনে অযথা সময় নষ্ট করবেন না ভাইয়া। আপনার মতো কাউকে খুঁজে নিন, তাহলে আপনি ভালো থাকবেন। হাত ছাড়ুন, যেতে দিন আমায়। রোমান রুহির কাছে এসে রুহির গালে হাত রেখে করুণ স্বরেই বলে ওঠে। তোমার মতো না, আমার তোমাকেই চাই। রুহি, এভাবে আমার ভালোবাসা প্রত্যাখ্যান করো না প্লিজ। রুহি নিজের গাল থেকে রোমানের হাত সরিয়ে দু কদম পিছিয়ে রোমানকে তাচ্ছিল্য হেসেই বলে ওঠে। আমি আপনার সামনে কোনো দিক দিয়ে পারফেক্ট নই ভাইয়া। আমার না আছে রূপ, না আছে গুণ, সব দিক দিয়ে শূন্য আমি। আমার মতো একটা কালো মেয়েকে আপনার মতো একজন সুদর্শন পুরুষের সামনে কখনোই মানাই না ভাইয়া। রোমানের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। এই মেয়েকে কি করে বোঝাবে সে? রোমান রুহিকে পুনরায় বলে ওঠে। কেউ কারোর জন্য পারফেক্ট নয় রুহি, ভালোবেসে তার প্রিয় মানুষটাকে পারফেক্ট করে নিতে হয়। রোমান একটু থেমে আবারও বলে ওঠে। আর সত্যিকারের ভালোবাসা কখনো রূপগুণ খুঁজে না। রুহি হেসে ওঠে। রোমান ঠাট্টা স্বরে বলে ওঠে। দিন শেষে সবাই রূপটাই খোঁজে, আর এটাই চরম সত্য। যেখানে কবি নিজে সৌন্দর্যের প্রেমে পড়েছিল, সেখানে আপনি কোন খ্যাতের মূলা? রোমান মুখ ছোট হয়ে যায়। সে কিভাবে এই বোকা নারীকে তার অনুভূতি কি করে বোঝাবে? কি করলে বুঝবে যে সে তাকে কতটা ভালোবাসে? রুহি ছাদ থেকে যেতে নেয়। রোমান রুহির হাত টেনে ধরে বলে ওঠে। তুমি হয়তো জানো না, হে আমার বোকা রানী, তোমার আমার চোখে কতটা সুন্দর আর মোহনীয় লাগে। আমি প্রতিটা মুহূর্তে তোমার ওই শ্যামবর্ণ চেহারা দেখে মোহিত হই। আজ হয়তো বুঝছো না, কিন্তু একদিন ঠিকই বুঝবে। তবে আমি সেই দিনের অপেক্ষায় আছি। রোমানের কথাগুলো শেষ করে আর দাঁড়ায় না। রুহির হাত ছেড়ে ছাদ থেকে দ্রুত পায়ে নেমে যায়। রুহি এখনো সেই একই স্থানে দাঁড়িয়ে আছে, বারবার রোমানের বলা কথাগুলো কানের কাছে বাজছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। বসার ঘরে সবাই বসে আটা দিচ্ছে। নীলা কিছুক্ষণ আগেই বাড়িতে চলে গেছে। রোদ আজকে সারাদিন রুমের ভেতরেই ছিল। মাগরিবের নামাজ পড়ে বিছানার ওপর পা তুলে বসে আছে আর মনে মনে ভাবছে শুভ্রের হঠাৎ পরিবর্তন। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে রোদ। মন থেকে কেন জানি শুভ্রের প্রতি ক্ষমা শব্দটা আসছে না। আর সে মাফ করলেও রুহু কখনো মাফ করবে কিনা জানা নেই। তারপর শুভ্রের প্রতি তার কোনো অভিযোগ নেই। আর শুভ্রের মতো কঠোর মনের মানুষটাকে কখনোই ভালোবাসতে পারে না। হয়তো আবার ওপরে কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, তার জন্য এইসব নাটক করছে। তা না হলে এতদিন বাজে ব্যবহার করা লোকটা হুট করে এত ভালোবাসা দেখাচ্ছে, সেটা কেন জানি হজম হচ্ছে না রোদের। শুভ্রের কথা ভাবতে ভাবতে রোদের চোখের কোণ বেয়ে পানি পড়ে। হাতের উল্টো পেট দিয়ে চোখের পানি মুছে রোদ বলে ওঠে। একটা মেয়ের স্বামী ভালো হলে
তার সুখের কোনো কুল কিনারা থাকে না। আর যদি স্বামী খারাপ হয় তাহলে দ্বিতীয় কোনো শত্রুর প্রয়োজন হয় না। রোদ একটু থেমে আবারও ভাঙা গলায় বলে ওঠে। বিয়ের পর প্রতিটা মেয়ের স্বামী হয় একমাত্র আপনজন, প্রিয় মানুষ। কিন্তু সেই স্বামী যদি মুখ ফিরিয়ে নেয়, দূরে ঠেলে দেয়, তার থেকে হতভাগী নারী আর কেউ হতে পারে না। ঘড়ির কাঁটা 10টার ঘরে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ঢুকে শুভ্র। সারাদিন অনেক ব্যস্ততায় কেটেছে, তার উপরে রোমান অয়ন কেউ যায়নি অফিসে। নিলয়ের কথা তো বাদ দিলাম, সে তো ব্লগ ভিডিও নিয়ে পড়ে আছে, কবে যে সে ভাইরাল হবে সেই সব চিন্তা। শুভ্র বাড়ির ভেতরে ঢুকে রোদ খাবার টেবিলে সবাইকে খাবার দিচ্ছিল। বাসার সবাই ডিনার করছে, শুভ্র রোদের দিকে এক পলক তাকেই যেন সারাদিনের ক্লান্তি এক নিমেষেই শেষ। রোদ হালকা মিষ্টি কালারের ওপর সুতির কাজ করা একটা 3 পিস পরেছিল, মাথায় ওড়না আড়াই প্যাচ দেওয়া, মুখে কোনো সাজসজ্জা নেই, এতে যেন কোনো অপসরা থেকে কম লাগছে না। শুভ্র টেবিলের দিকে এগিয়ে রোদকে উদ্দেশ্য করেই বলে ওঠে। রোদ 10 মিনিটের মধ্যে 1 কাপ কফি নিয়ে রুমে আয়। কথাগুলো বলে শুভ্র আর দাঁড়ায় না, নিজের রুমে চলে যায়। খাবার টেবিলে আরাফ চৌধুরী বাদে সবাই ছিল। রিয়ার আগে ফুসছে। সবার খাওয়া দাওয়া হতেই রোদ কফি বানিয়ে সার্ভেন্ট দিয়ে শুভ্রের রুমে পাঠিয়ে দেয়। শুভ্র গোসল করে কালো ট্রাউজার সাথে ছাই রঙের গেঞ্জি পরে ওয়াশরুম থেকে বের হয়। সে কোনো কিছু ভাবতে পারছে না, তার এক মুহূর্তে বউ নামক ভিটামিন দরকার। শুভ্র সামনে সার্ভেন্ট দেখে রাগে ফুঁসতে থাকে। এই 400 গ্রামের বাচ্চা কত সাহস, নিজের না এসে সার্ভেন্ট পাঠিয়েছে, একে তো আমি আজ। শুভ্র রাগে ধপ ধপ পা ফেলে নিজের রুম থেকে বেরিয়ে রোদের রুমে হাঁটা দেয়, কিন্তু রোদের রুম খালি। কিছু একটা ভেবে ড্রয়িং রুমে যায়, কিন্তু সেখানেও রোদ নেই। শুভ্র পুরো বাড়ি হন্যে হয়ে খুঁজে, কিন্তু রোদ কোথাও নেই। শুভ্র দাদির কথা মনে আসতেই হ্যানা বেগম রুমের দিকে হাঁটা দেয়। শুভ্র নিজে নিজেই বলে ওঠে। পাখি কোথায় লুকাবে? পাতালে লুকালেও সেখান থেকে খুঁজে বের করব, তারপর আমার খাঁচায় বন্দি করে সারা জীবন রেখে দিব। শুভ্র হ্যানা বেগমের রুমের কাছাকাছি আসতেই দেখে হ্যানা বেগম তার দিকেই আসে। হ্যানা বেগম সামনে দাঁড়িয়ে। শুভ্র হ্যানা বেগমকেই বলে ওঠে। দাদি, বউ কই আমার? হ্যানা বেগমের কপাল কুঁচকে তাকায়, তারপর বলে ওঠে। বউ মানে? কার বউ? কিসের বউ? যে বউ নিয়ে রাতে ঘুমাই সেই বউ। আর আমি আমার বউয়ের কথাই জিজ্ঞেস করছি, অন্য কারো বউয়ের কথা তো আর জিজ্ঞেস করব না। হ্যানা বেগম শুভ্রের তেরা কথা শুনে রেগে যায়, পুনরায় বলে ওঠে। তোর আবার বউ আসলো কোথা থেকে? আকাশ থেকে টুপ করে পড়ছে আর আমি ধরেছি, সেইভাবে বউ আসছে। হ্যানা বেগম রেগে গিয়ে বলে। তো তোর বউ তুই খুঁজে নে, আমায় কেন বলছিস? আর আমি কি কার বউ কোথায় যায় তার খবর রাখি নাকি? ওকে, তাহলে আমার বউকে আমি খুঁজে নিচ্ছি, সর সামনে থেকে। শুভ্র হ্যানা বেগমের দরজার দিকে যায়। হ্যানা বেগম তাড়াতাড়ি সে দরজার সামনে দাঁড়ায়। শুভ্র ভ্রু কুচকে তাকায়, তারপর বলে। রুমে যেতে দাও। দরজা আঁকড়ে দাঁড়িয়েছে কেন? এখানে আমার নাতনি আছে, কারো হারিয়ে যাওয়া বউ নেই, তাই রুমে যাওয়া যাবে না। আমার নাতনি ঘুমাচ্ছে, তার ঘুম নষ্ট হবে। রোদ হ্যানা বেগমের রুমে আছে শুয়ে। শুনে শুভ্র নরম হয়ে আসে, মুচকি হেসে হ্যানা বেগমকে বলে ওঠে। দাদি, বউটাকে লাগবে, দিয়ে দাও না প্লিজ। এখানে তোর বউ নেই। যেইটা আছে ওইটাকে দাও। না, যা তুই নিজের রুমে যা। দাদি, শরীরে ভিটামিন কম, বউয়ের ভিটামিন খুব দরকার, তা না হলে তোমার নাতি ভিটামিনের অভাবে মরে যাবে। বউ দাও, বউকে লাগবে। শরীরে ভিটামিন কম থাকলে ডাক্তারের কাছে যা, ডাক্তার ভিটামিন সিরাপ দিবে, খেয়ে শরীরে ভিটামিন হবে, বুঝলি? যা এখান থেকে যা তো। দাদি, এই ভিটামিন বউ ছাড়া অন্য কেউ দিতে পারবে না, বউকে দাও দাদি। দূর হ, এখান থেকে দূর হ, কোনো বউ পাবি না। এতদিন বউয়ের কথা মনে ছিল না, এখন আসছে বউ বউ করতে।
ডার্লিং বউটাকে দিয়ে দাও, তারপর দূর হয়ে যাই। কোনো বউ পাবি না তুই, রুমে গিয়ে ঘুমিয়ে যা। বউ ছাড়া ঘুম আসবে না। দাদি বউ দাও, বউ নিয়ে ঘুমিয়ে যাই। হ্যানা বেগম কিছু একটা ভেবে শুভ্রের মনোযোগ সরাতেই বলে ওঠে। আরাফ, এত রাতে তুই এখানে? শুভ্র সাথে সাথে পেছনে তাকায়। হ্যানা বেগম সেই সুযোগে রুমের ভেতরে ঢুকে দরজা লাগায়। শুভ্র কোনো অক্ষরেও টের পায়নি তার দাদি তার সাথে এমন চালাকি করবে। দরজার ধাক্কা দিতেই রুমের ভেতর থেকে হ্যানা বেগম বলে ওঠে। রুমে গিয়ে ললিপপ খা, তোর বউ আজকে আমার সাথেই থাকবে, বৃথা চেষ্টা করে লাভ নেই। শুভ্র রাগে দুঃখে হ্যানা বেগমের রুম থেকে সরে নিজের রুমে হাঁটা দেয়। আজ তার বউটার জন্য মনটা ছটফট করছে ভীষণ। বউটাকে খুব আদর করে দিতে ইচ্ছে করছে, তাই তো অশান্ত মনটা শান্ত করতে এতক্ষণ দাদির সাথে বাংলাদেশ আর পাকিস্তানের মতো যুদ্ধ করলো, কিন্তু শেষমেশ হেরে গেল। তার পরিবার মনে হয় না কখনো তার বাসর হতে দিবে। বউকে ছুতে গেলে বউ অজ্ঞান, তার মাঝে নতুন করে ভিলেন এসে গেছে। ভিলেনের অভাব নেই, এখন তো নতুন করে যুক্ত হয়েছে তার প্রাণপ্রিয় দাদি। শালার কপালটায় ফুটো। শুভ্র বেডে শুয়ে এপাশ ওপাশ করছে, বউটার জন্য মনটা আকুপাকু করছে। ঘুম চোখে ধরা দিচ্ছে না। মনে মনে শুভ্র বলে ওঠে। একবার হাতের নাগালে পাই তোকে আমাকে জ্বালানো। আমার ঘুম নষ্ট করে কি শান্তিতে ঘুমাচ্ছিস না? একবার পাই তোরে, তারপর দেখিস কি হাল করি। সারা রাত একটুও ঘুমাতে পারেনি শুভ্র, আর এইদিকে রোজ শান্তিতে ঘুমাচ্ছে। সকাল 7টা, শুভ্র বেড থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। সারা রাত চোখে ঘুমের ছিটে ফোটাও ছিল না। বউটার জন্য মনটা সারা রাত ছটফট করেছে, কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। এখন তার বউ নামক ভিটামিন প্রয়োজন। বউকে কাছে পেলেই তার অশান্ত মন শান্ত হবে। সারা রাত নিদ্রাহীন ঘুম কাটানোর জন্য শুভ্রের চোখ লাল হয়ে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে কথাগুলো ভেবে আনমনেই বলে ওঠে। ওইটুকু মেয়ে, 400 গ্রামের বাচ্চা, আমার সারা রাতের ঘুম হারাম করে দিছে। ওকে তো শাস্তি পেতেই হবে। কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে যায়। হ্যানা বেগমের রুমে এসে দেখে রুম খালি। হ্যানা বেগম নিচে আছে। শুভ্র মুচকি হেসে রোদের রুমের দিকে পা বাড়ায়। রুমের দরজা হালকা চাপানো। শুভ্র রুমের ভেতরে ঢুকে রোদ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। মুখ মুছতে মুছতে মুখের কাছ থেকে তোয়ালে সরাতেই শুভ্রকে সামনে দেখে হাত থেকে তোয়ালে পড়ে যায়। শুভ্র কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে। রোদ নিজের দিকে খেয়াল করতেই দেখে গায়ে ওড়না নেই। তাড়াতাড়ি ফ্লোর থেকে তোয়ালে তুলে নিজের গায়ে জড়িয়ে নেয়। মুখ ভেঙিয়ে মনে মনেই বলে ওঠে। কত পরিমাণ লুচু হলে এইভাবে গরুর মতো তাকিয়ে থাকে, ছি, লজ্জা শরম কিচ্ছু নেই। রোদ শুভ্রকে এড়িয়ে চলে যেতে নিলেই শুভ্র রোদের লম্বা চুলগুলো টেনে ধরে। রোদ আহ বলে শব্দ করে। শুভ্র রোদের লম্বা চুলগুলো টেনে ধরে। রোদ আহ বলে শব্দ করে, নিজের চুল ধরে পেছনে ফিরে তাকায়। শুভ্র রোদের চুল ধরেই মুচকি হাসে। রোদ ভ্রু কুচকে বলে ওঠে। কি সমস্যা? চুল ধরেছেন কেন? ছাড়ুন বলছি। শুভ্র রোদের চুল ধরেই নিজের এক হাতে পেঁচাতে পেঁচাতে রোদের কাছে গিয়ে দাঁড়ায়। রোদ কিছুই বলছে না। শুভ্র রোদের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে দুষ্টু হেসেই বলে ওঠে। ইস, এমন করলে কেন বউ? আর একটু দেখতাম। শুভ্রের কথা শুনে রোদের চোখ বড় বড় হয়ে যায়। শুভ্র রোদকে জড়িয়ে ধরে এক হাতে রোদের কোমর পেঁচিয়ে ধরে, নিজের সাথে মিশিয়ে দেয়। রোদ ছোটাছুটি করতে থাকে নিজেকে ছাড়ানোর জন্য। শুভ্র বিরক্ত হয়ে বলে ওঠে। এই পুঁটি মাছের শরীর নিয়ে আসছো আমার কাছ থেকে ছুটে যেতে? হ্যাঁ, চুপচাপ থাকো রোদ। শুধু শুধু নিজের শরীর শক্তি অপচয় করো না। রোদ আরও ছটফট করতে থাকে নিজেকে শুভ্রের কাছ থেকে ছাড়াতেই বলে ওঠে। ছাড়ুন বলছি, অসভ্য লোক, জড়িয়ে কেন ধরেছেন? হ্যাঁ, শুভ্র বিরক্তিতে নাক মুখ কুঁচকে তাকায় রোদের দিকে, তারপর বলে ওঠে। চুপ থাক বেডি, আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে তোর কি? হ্যাঁ, অসভ্য লোক, ছাড়ুন বলছি, ভালো হবে না বলে দিচ্ছি। শুভ্র রোদের দিকে ঝুঁকে ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে ওঠে। ভালো কিছু করতে হবে না, চলো খারাপ কিছু করি। তো আগে তুমি শুরু করো বউ, লেডিস ফার্স্ট।
এক চোখ টিপ মেরে কথাগুলো বলে শুভ্র। রোদ শুভ্রের লাগাম ছাড়া কথাগুলো শুনে চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। শুভ্র রোদের দিকে তাকিয়ে আছে কেমন নেশালো দৃষ্টিতে। রোদ শুভ্রের চোখের দৃষ্টি দেখেই বুঝে যায় শুভ্র কী সব ইঙ্গিত করছে। রোদ অজানা ভয়ে ঢোক গিলে জিভ দিয়ে নিজের ঠোঁট ভেজায়। শুভ্র রোদের হাত ধরে পেছন ঘুরে রোদের ঘাড়ে নিজে নাক ঘষে। রোদ থরথর করে কেঁপে ওঠে। অজানা শিহরণে রোদের ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছে। শুভ্র রোদের পেছন থেকে কোমর পেঁচিয়ে ধরে শক্ত করে রোদের কানের লতিতে চুমুখে কানে ফিসফিস করে বলে ওঠে, বউ চলো না ইটিস পিটিস করি। রোদের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কোনোভাবেই শুভ্রের এই রকম লাগাম ছাড়া কথা আর স্পর্শ সহ্য করতে পারছে না। রোদের গলা কেঁপে ওঠে, চোখে পানি টলমল করছে। কাঁপা কাঁপা গলায় রোদ বলে ওঠে, প্লিজ ছাড়ুন আমায়। শুভ্রের কোনো হেলদোল নেই। শুভ্র হুট করে এই রোদকে কোলে তুলে রুম থেকে বেরিয়ে নিজের রুমে হাঁটা দেয়। রোদ ছোটার জন্য ছোটাছুটি করলেও শুভ্র রোদকে একরকম জোর করেই নিজের রুমে নিয়ে আসে। রোদকে একরকম ছুঁড়ে ফেলে বেডের ওপর। রোদ বিছানা থেকে নেমে যেতে নিতেই এমন সময় শুভ্র রোদকে বেডের সাথে চেপে ধরে, গলায় নাক টুপায়। রোদের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। শুভ্র নেশালো কণ্ঠে ফিসফিস করেই বলে ওঠে, বউ আমার খুব ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, খুব করে ইচ্ছে করছে বউ, খুব বাজেভাবে ছুঁয়ে দিতে। শুভ্র রোদের গলায় চুমু খেয়ে কানের কাছে মুখ নিয়ে পুনরায় ফিসফিস করেই বলে ওঠে, কালকে সারা রাত গলা কাটা মুরগির মতো ছটফট করেছি বউ, তোর অভাবে। আমার বউয়ের কাছ থেকে ভিটামিন প্রয়োজন, তা না হলে ভিটামিনের অভাবে মরে যাবই। শুভ্রর এমন নেশালো কণ্ঠে কথা শুনে রোদের ছোটাছুটি বন্ধ হয়ে যায়। মুখ দিয়ে কিছুই বলতে পারছে না। শুভ্রের প্রতিটা স্পর্শ গাঢ় হতে থাকে। পুরো শরীর জুড়ে শুভ্রের হাতের বিচরণ। রোদের নিঃশ্বাস আটকে আছে, কোনোভাবেই শ্বাস নিতে পারছে না, আর না শ্বাস ছাড়ছে। শুভ্র আজ বদ্ধ উন্মাদ, কোনোভাবেই নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। এমনকি সে এটাও ভুলে গেছে যে রোদ এখনো সবকিছু কোনোভাবেই মানতে পারছে না। কিন্তু এই সব কোনো হুঁশ যেন তার মধ্যে নেই। শুভ্র রোদের গলা থেকে মুখ তুলে যখন জামার পেছনের চেনে হাত দেয়, এমন সময় বাহির থেকে দরজা ধাক্কানোর আওয়াজ কানে আসে। শুভ্র প্রথমে বিষয়টি পাত্তা দেয় না, কিন্তু আবার যখন রোদের দিকে আগায় তখন আবারও দরজা ধাক্কানোর আওয়াজ পায়। মনে হচ্ছে বাহিরে যে সে দরজা ভেঙে ভেতরে ঢুকবে। শুভ্র মুখে রাগের ছাপ, রাগে চোয়াল শক্ত করে বেড থেকে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে দরজার সামনে গিয়ে দরজা খুলে একটু ফাঁক করে দাঁড়ায়। সামনে নিলয় দাঁত বের করে হাসছে। শুভ্র নিলয়কে এমন সময় এইখানে দেখে রাগে ফুঁসতে থাকে। এই বাড়ির লোকদের সমস্যা কি? এদের কাজ কি আমার পার্সোনাল মোমেন্টে ব্যাগরা দেওয়া? হ্যাঁ, নিলয় শুভ্রর এমন রাগতে দেখে হাসি হাসি মুখে বলে ওঠে, এমনভাবে রাগ করছো কেন ব্রো? দেখে মনে হচ্ছে তুমি এই দিনে দুপুরে বাসর করেছ, আর আমি সেই বাসর ঘরেই সাপ ছেড়ে দিয়েছি, সেই জন্য এরকম রাগে ফুসছ। কথাগুলো নিলয় মজা করেই বলে। শুভ্রের রাগটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। রাগে রি রি করতে করতেই বলে ওঠে, কি চাই তোর? এখানে এসেছিস কেন? নিলয় দাঁত বের করে আবারও হেসে ওঠে। তারপর শুভ্রকে উদ্দেশ্য করেই বলে ওঠে, দরজা ধরে এইভাবে আছো কেন? রুমেও কি ঢুকতে দেবে না? সরো তো, দেখি অতিথি আসলে রুমের ভিতরে ঢুকতে দিতে হয়। সরো সামনে থেকে। শুভ্র রাগে দাঁত চেপেই বলে, তুই কি আমার বিয়াই লাগোস যে তোকে রুমে ঢুকিয়ে মেহমানদারি করতে হবে? শুভ্রর এমন কথায় নিলয় মুখটা চুপসে যায়। তারপর বলে ওঠে, এইভাবে কেন বলছো ভাই? মনে হচ্ছে রুমের ভিতরে মূল্যবান সম্পদ আছে, তাই রুমে ঢুকতে দেবে না? রুমে মূল্যবান সম্পদ আছে, এখন যা এখান থেকে। আমি একটু দেখি কি এমন মূল্যবান সম্পদ। শুভ্র রাগী চোখে তাকিয়ে বলে ওঠে, যাবি তুই এখান থেকে? না, আগে রুমে যেতে দাও, তারপর যাব। তুই যদি এখন এই মুহূর্তে এখান থেকে না যাস তাহলে আমি তোর ঠ্যাং ভেঙে এখানে বসিয়ে রাখবো। শুভ্রর এমন কথা শুনে নিলয় ভয় পেয়ে যায়। হাসি হাসি মুখ নিয়ে বলে ওঠে, এমন কেন বলছো ভাই? মনে হচ্ছে রুমের ভিতরে বউকে নিয়ে বিড়াল মারছো। শুভ্র বিরক্ত হয়, বলে ওঠে, বিড়াল মারতে আর দিলি কই?
তার আগেই তো ভিলেনের মতো এসে হাজির হয়ে গেলি। কথাগুলো বলেই নিলয়ের মুখের উপর দরজা বন্ধ করে দেয় শুভ্র। শুভ্রের এমন কথায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে নিলয়। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। নিলয় শুভ্রের দরজা থেকে সরে নিচে চলে যায়। হ্যানা বেগমের সামনে দাঁড়ায়। হ্যানা বেগম জিজ্ঞাসা করে, শুভ্র কোথায়? নিলয় অবাকের রেশ কেটেই বলে ওঠে, তোমার নাতি বিড়াল মারে দাদি। এই মুহূর্তে তার সংযোগ পাওয়া যাচ্ছে না, সে বিড়াল মারতে ব্যস্ত। হ্যানা বেগম অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। এই গাধা কি বলছিস? বিড়াল মারছে মানে? বাসায় বিড়াল আসলো কোথা থেকে? ডার্লিং, বাসায় বিড়াল আছে, ভালো করে দেখো, বুঝতে পারবে। হ্যানা বেগমের মাথার উপর দিয়ে যাচ্ছে নিলয়ের কথা। হ্যানা বেগম পুনরায় বলে ওঠে, কিসের বিড়াল মারছে? আর বিড়াল কোথা থেকে আসলো? ব্রো, বাসরাতের বিড়াল তো মারতে পারেনি, তাই এখন চেষ্টা করছে মনে হয়। হ্যানা বেগমকে আর কিছু না বলতে দিয়ে নিলয় শীষ বাজাতে বাজাতে বাসা থেকে বেরিয়ে যায়। নিলয়ের কথার মানে এতক্ষণে বুঝতে না পারলেও হ্যানা বেগম এখন ভালো করেই বুঝতে পারছে। হ্যানা বেগম কিছুদিন ধরে খেয়াল করেছে শুভ্রের ব্যবহার চালচলন কেমন যেন বদলে গেছে। বালের বাসর করতে এসেছি, চায় বউ ছোঁয়ার আগেই সেন্সলেস, এইটুকু স্পর্শ সহ্য করতে পারছে না। আর সে কিনা এই মেয়ের সাথে বাসর করতে এসেছিল। মনে তো হচ্ছে তার বউয়ের পুঁটি মাছের থেকেও দুর্বল। শুভ্র কথাগুলো মনে মনে ভাবছিল। এমন সময় আবারও দরজা ধাক্কানোর শব্দ পায়। শুভ্র রাগে চোয়াল শক্ত করে বিড়বিড় করেই বলে, নিলয়ের বাচ্চা, তোকে তো আজ আমি দরজার সামনেই পুঁতে ফেলবো। কথাগুলো বলেই দরজা খুলে দেয় শুভ্র। কিছুটা অবাক হয়, কিন্তু তারপর মনে মনেই বলে তার বউ আর তার মধ্যে ভিলেনগুলো এসে গেছে। হ্যানা বেগম হন্তদন্ত হয়ে রুমের ভেতরে ঢুকে শুভ্রের বেডের কাছে গিয়ে দেখে রোদ বেডে এলোমেলো হয়ে শুয়ে আছে। হ্যানা বেগম রোদের কাছে গিয়ে রোদকে ডাকতে থাকে, কিন্তু রোদের কোনো সাড়া শব্দ পায় না। শুভ্র গিয়ে বেডের পাশে দাঁড়ায়। হ্যানা বেগম কান্না করতে করতেই বলে, কি করেছিস শুভ্র? আমার এইটুকু বাচ্চার নাতনির সাথে কেন এইসব করলি? হ্যাঁ, শুভ্র ভ্রু কুঁচকে ফেলে। হ্যানা বেগম মরা কান্না শুরু করেছেন। শুভ্র অবাকের চরম পর্যায়ে হ্যানা বেগমের শাড়ির আঁচল দিয়ে নাক মুছতে মুছতেই বলে, এত বিড়াল থাকতে তুই আমার বাচ্চার নাতনিটার উপর কেন নজর পড়লো তোর? হ্যাঁ, হতচ্ছাড়া, কি অবস্থা করেছে আমার নাতনির। ছোঁয়ার আগেই তোমার নাতনি সেন্সলেস, আর এই পুঁটি মাছের সাথে কী বা করবো? কাছে যেতে পারলাম না, তার আগেই মহারানী অজ্ঞান। তা হবে না অজ্ঞান? তোর মতো হাতি যদি আমার নাতনির কাছে আসে, অজ্ঞান তো হবেই। শুভ্র রাগী গলায় বলে ওঠে, আমি হাতি? তা না হয়তো কি? হ্যাঁ, তোর মতো হাতিকে আমার নাতনি সামলাবে কিভাবে? শুভ্র রাগে রিরি করতে করতেই বলে ওঠে, তোমার নাতনিকে বলে দিও এই হাতিকে তার সহ্য করতে হবে আর সারা জীবন সামলাতেও হবে। তাই সব কিছু ভালো মতন শিখিয়ে পড়িয়ে আমার কাছে পাঠিও, কেমন? কথাগুলো বলেই রুম থেকে ধপ ধপ পা ফেলে চলে যায়। শুভ্র রুম থেকে বেরিয়ে বাড়ির বাহিরে আসে। উদ্দেশ্য তার অফিস। নিলয় শুভ্রের সামনে এসে দাঁড়ায়। নিলয়কে দেখে রাগটা আবারও বেড়ে যায়। নিলয় দাঁত কেলিয়ে হেসে বলে ওঠে, এবার তো আর মিস হয়নি ব্রো, বিড়াল মারতে পারছো তো? সামনে থেকে দূর হ নিলয়। ব্রো, তুমি মনে হয় এইবার ব্যর্থ হয়েছ। সমস্যা নেই, আমার কাছে ভালো একটা উপায় আছে। তোমাকে আমি হারবাল এনে দেবো, এটা আমাদের মধ্যে গোপন থাকবে, কেউ জানবে না। নিলয় হাসি হাসি মুখে নিয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে। বিড়াল মারতে তাহলে আর বারবার ব্যর্থ হবে না। শুভ্রের রাগে চোখ লাল হয়ে আছে। পেছন থেকে গান বের করে। নিলয়ের দিকে তাক করে। সামনে গান দেখে নিলয়ের প্রাণ যায় যায় অবস্থা। সে তো তার ভাইয়ের উপকার করতে এসেছিল, কিন্তু তার ভাই কিনা উপকারের প্রতিদান এইভাবে দিচ্ছে। নিলয় যখন তুতলিয়ে কিছু বলতে যাবে, শুভ্র রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আর যদি মুখ থেকে একটা শব্দ বের হয় তো তোকে এখানে শেষ করে দিব। নিলয় সাথে সাথে চুপ হয়ে যায় আর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। উপকার করতে এসে এ কোন বিপদে ফেসে গেল। সবসময় তার সাথেই কেন এমন হয়? উপকার করতে এসে তার পেছনে লাল বাতি জ্বলে। শুভ্র পুনরায় বলে ওঠে,
হার্বাল খাওয়াতে হলে 400 গ্রামকে খাওয়া। আমার মধ্যে ফুল এনার্জি আছে, আমার কোনো হার্বালের প্রয়োজন নেই। কথাগুলো বলেই চলে যায়। নীলা ধপ করে মাটিতে বসে পড়ে, মনে হচ্ছে জমের দোয়ার থেকে প্রাণটা ফিরিয়ে এনেছে। রাত 9টা কি 9:30। শুভ্রের রুমে বসেছিল রোদ। হঠাৎ কারো হাসির শব্দ, সামনে তাকাই।